হাজার কোটি টাকা পাচারের পর দেশ ছেড়েছেন জাতীয় পার্টি ও চট্টগ্রাম চেম্বারের নেতা মোর্শেদ মুরাদ ইব্রাহিম। বিদেশে বসে লুটতে চাইছেন বিমা খাত। আজই বঙ্গভবন ছাড়ছেন শাহাবুদ্দিন। রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থাকতে সেনা নির্বাচনী পর্ষদকে নির্দেশ প্রধানমন্ত্রীর। পেশাগত দক্ষতা উন্নয়নে জোর। সারা দেশে চলছে গ্যাসের সংকট, কোথাও কম কোথাও তীব্র। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে বাড়ছে ভোগান্তি। ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ ঘর বাড়ি ছাড়া, আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা। আজই বঙ্গভবন ছাড়ছেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেখান থেকে তার গুলশানের বাসায় উঠবেন তিনি। এদিকে শিগগিরই বঙ্গভবনে অফিস শুরু করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফেজ উদ্দিন আহমদ। আইন অনুযায়ী চাইলে বিদায়ী রাষ্ট্রপতি ১ মাস বঙ্গভবনে থাকতে পারেন। তবে মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি শেষ করেছেন। বিভিন্ন গণমাধ্যমে নিজেই জানিয়েছেন আজই তিনি বঙ্গভবন ছেড়ে দেবেন। গত শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র পাঠান মোহাম্মদ শাহাবুদ্দিন। পদত্যাগপত্র হাতে পাওয়ার পর সংসদ ভবনের শপথ কক্ষে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান স্পিকার। বঙ্গভবনের সামনে থেকে সবশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন রাকিব আহমেদ। রাকিব, আজই বঙ্গভবন ছাড়ছেন সদ্য সাবেক রাষ্ট্রপতি, এ নিয়ে আর কি খবর আছে আপনার কাছে জানাবেন। সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজকে অর্থাৎ কিছুক্ষণের মধ্যে তিনি বঙ্গভবন ছেড়ে তার গুলশানের যে বাসভবন রয়েছে সেখানে সপরিবারে উঠবেন এবং ইতিমধ্যে কিন্তু বঙ্গভবন ছেড়ে দেওয়ার যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ শেষ হয়েছে। অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তাকে যেই সরকারি প্রোটোকলের বাহিনীগুলো রয়েছে তারাও কিন্তু আনুষ্ঠানিকতা শেষ পর্যায়ে রয়েছেন। অর্থাৎ যে কোনো সময় তিনি বঙ্গভবন ছেড়ে তারপর সরাসরি তার গাড়ি বহন নিয়ে গুলশানের যে বাসভবন রয়েছে অর্থাৎ নিজের যে বাড়ি সেই বাড়িতে তিনি উঠবেন এবং সেখানে তিনি থাকবেন। সেখানে কিছুদিন থাকার পর যেহেতু তার শারীরিক কন্ডিশন খুব খারাপ, তিনি যেই পদত্যাগপত্র আসলে পাঠিয়েছিলেন, যে পদত্যাগপত্র করেছেন, পদত্যাগপত্রে তিনি যেটা উল্লেখ করেছিলেন অর্থাৎ শারীরিক অসুস্থতার কারণে তিনি আসলে দায়িত্ব পালন করতে পারছেন না, এই কারণে মূলত হচ্ছে তাকে পদত্যাগ করতে হয়েছে এবং তিনি তার যে চিকিৎসক রয়েছে সেই চিকিৎসকের সঙ্গে তিনি পরামর্শ করেছিলেন। তিনি বলেছেন যে তাকে সিঙ্গাপুর অথবা ব্যাংকক অথবা দেশের যে কোনো জায়গায় আসলে বিদেশে তাকে উন্নত চিকিৎসা করাতে হবে এবং তিনি হয়তো কয়েকদিনের মধ্যে বিদেশে উন্নত চিকিৎসা নিতে আসলে যেতে পারেন, এমন তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি। আরেকটা বিষয় একটু জানাতে চাই যে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ অর্থাৎ তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন, তিনি কিন্তু এই বঙ্গভবনের যে দাপ্তরিক কার্যক্রম সেই দাপ্তরিক কার্যক্রম তিনি আসলে পরিচালনা করবেন। অর্থাৎ মোহাম্মদ শাহাবুদ্দিন এখান থেকে যখন বের হবেন, বের হওয়ার পর কিন্তু হচ্ছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ এখানে এসে তার দাপ্তরিক যে কার্যক্রম সে কার্যক্রম তিনি পরিচালনা করবেন এরপরই। এবং কিছুক্ষণের মধ্যে মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবন ছেড়ে যাবেন, গুলশানের বাসার উদ্দেশ্যে রওনা দিবেন, এমন তথ্য আসলে আমরা পেয়েছি। এই ছিল বঙ্গভবনের সামনে থেকে আমার কাছে সবশেষ। ধন্যবাদ আপনাকে। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবিকে আমলে নিচ্ছে না সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান তার নামে আগের কোনো অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে। দুপুরে সচিবালয়ে সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ ৯ পুলিশ সদস্যকে পুরস্কার ও সম্মাননা প্রদান শেষে তিনি জানান সাংবিধানিকভাবে সাবেক রাষ্ট্রপতি আগামী ৬ মাস রাষ্ট্রীয় নিরাপত্তা পাবেন। প্রশ্নের জবাবে মন্ত্রী জানান রাষ্ট্রপতি হওয়ার আগে তার বিরুদ্ধে কোনো অভিযোগ রেকর্ড হলে সেটি আইন অনুযায়ী চলবে। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার কাজ চলছে জানিয়ে তিনি বলেন বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রের সকল বাহিনীর অপব্যবহার করেছে। তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন। সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে তার, ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। এর বহির্ভূত কোনো সময়ে যদি কোনো বক্তব্য কেউ দিয়ে থাকে সেটা তাদের স্বাধীনতা আছে, দিতে পারবে। তবে আমরা আমলে নেওয়ার মতো কোনো বিষয় এখানে দেখিনি।
পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থাকতে সেনা নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া সেনা কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্যের উপর গুরুত্বারোপ করেন তিনি। সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সকালে ঢাকা সেনানিবাসে সেনা সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকার প্রধান। প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। পদোন্নতি পর্ষদে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান এবং চিফ অফ জেনারেল স্টাফ সহ বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। পনেরো বছরে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে ফ্যাসিস্ট সরকার। এই পরিস্থিতিতে বেকারত্বকে রাতারাতি সমাধান করা যাবে না। রবিবার রাজধানীর আগারগাঁও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন, 20 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা অনেক বড় চ্যালেঞ্জ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা জীবন শেষ করে কৃষি পণ্যের চাহিদা পূরণ করা, সাপ্লাই চেইন ঠিক করা, নতুন উদ্ভাবনের মাধ্যমে কৃষি পণ্যের সুলভ মূল্য ঠিক রাখতে অবদান রাখবে এমন প্রত্যাশা ব্যক্ত করলেন। প্রোডাক্টটাকে আমরা ডাইভার্সিফাই করতে পারি, ডিফারেন্ট প্রোডাক্টে আমরা যখন ভ্যালু এডিশন করতে পারবো, একদিকে যেমন আমাদের ওয়েস্টেজ কমবে, সাপ্লাই চেইনটাকে আমরা ঠিক করতে পারবো, আমরা বিভিন্ন বিভাগে এবং জেলা শহরে যেমন দামটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবো, একই সাথে সেখান থেকে আমরা রপ্তানিমুখী শিল্পের ব্যবস্থা করতে পারবো। দীর্ঘ 15 বছর, লাস্ট 15 ইয়ার আমাদের ইকোনমিটা একদম র্যাভিশ, একেবারে ভেঙে দিয়েছে, চুরমার করে দিয়েছে। এখন এটাকে নতুন করে গড়ে তোলা খুবই বড় চ্যালেঞ্জের, এবং আজকে যারা শিক্ষার্থী তাদের সামনে ভবিষ্যৎটাও খুব বড় চ্যালেঞ্জের। কক্সবাজারের কাউন্সিলর একরামুল হককে ক্রসফায়ারে হত্যা মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনা কর্মকর্তা সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। মামলার আসামি সেনা কর্মকর্তা রুহুল আমিন রাজন ও আশিকুর রহমান সৈকত একরামুল হককে সরাসরি গুলি করে বলে দাবি করেন চিফ প্রসিকিউটর। 2018 সালের 26শে মে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন টেকনাফের কাউন্সিলর একরামুল হক। একরামের পরিবারের দাবি, তাকে আগে আটক করে পরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। গণঅভ্যুত্থানে পট পরিবর্তনের পর বিষয়টি তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রবিবার এ মামলায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল 2। শেখ হাসিনা সহ 8 পলাতকের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। এদিকে একই ট্রাইব্যুনালে সাভারে এপিসি থেকে ফেলে দেয়া আসহাবুল ইয়ামিন হত্যায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 19 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। পলাতক 13 আসামির বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাক চালক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে অভিযোগের শুনানি পিছিয়ে 13ই আগস্ট নির্ধারণ করা হয়েছে। এর আগে গত 25শে জুন আসামিরা অনুপস্থিত থাকায় রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনে শুনানি পেছাতে সময়ের আবেদন করলে তা মঞ্জুর করেন বিচারক। সেই অনুযায়ী আজ শুনানি হওয়ার কথা থাকলেও তাও পিছিয়ে দেওয়া হয়। মামলায় অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 2024 সালের 19শে জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাক চালক মোহাম্মদ হোসেন। এই ঘটনায় ওই বছরের 31শে আগস্ট নিহতের মা রিনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলাটি দায়ের করেন। এ মামলায় 2025 সালের 23শে নভেম্বর শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
গ্যাসের অপেক্ষায় শত শত যানবাহনের দীর্ঘ সারি জমেছে রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে। অনেক চালক রাতে এসেই পাম্পের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকছেন। দীর্ঘ সময় গড়ালেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালকরা। ঘন্টার পর ঘন্টা পাম্পে আটকে থাকায় যাত্রী পরিবহন বন্ধ থাকছে, যার সরাসরি প্রভাব পড়েছে চালকদের দৈনিক আয়ে। নিম্ন ও মধ্যম আয়ের এই পরিবহন শ্রমিকরা এখন জীবিকা নিয়ে দিশেহারা। এদিকে সরবরাহ না থাকায় আর্থিক লোকসানের মুখে পড়েছেন সিএনজি ফিলিং স্টেশন মালিকরাও। অন্যদিকে চালকদের একাংশের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা চলছে। একবেলা লাগে গ্যাস নিতে, তো একবেলা যদি গাড়ির গ্যাস নিতে লাগে, তার একবেলা গাড়ি চালাইলে জমা উঠেমো না আমাদের জীবিকা আদায় করবো। যে বাড়ালে সংকট সমাধান সময় হয়ে যাবে, তাহলে আমরা চাই কি জানেন, বাড়াক, তারপর আমাদের গ্যাস দেব, আমরা চালাই, মালিক চলুক, আমরা চলি। গ্যাস কি আপনি পর্যাপ্ত পাচ্ছেন? তো পাইলাম কই, গ্যাস তো মানে কি তেলে চলতেছে, গাড়ি গ্যাসে চলতেছে না। আমরা এটা নিয়ে চাই না রাস্তাঘাটে আন্দোলনে যাই, আমরা ড্রাইভাররা খুব সমস্যার ভিতরে আছি। দ্রুত সরকার এই জিনিসটা যেন সমাধান করে। গ্যাস সংকট নিয়ে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমেদ। সানি, খিলক্ষেত এলাকার সিএনজি ফিলিং স্টেশনে আজকে কি পরিস্থিতি দেখছেন এবং এ সংকট নিয়ে কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, জানাবেন। এখানে ঠিক আরো বেশি করছি, ঠিক ফিলিং প্রায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয় এবং পরবর্তীতে এবং এখানে যারা উপস্থিত ছিলেন প্রত্যেকেই দীর্ঘ অপেক্ষা করছেন। এই অপেক্ষার যে প্রহর, সেই অপেক্ষা গুনছেন এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে যারা ফিলিং স্টেশনে যারা কর্মরত রয়েছে তারাও কিন্তু অলস সময় পার করছেন। একই সাথে এই মুহূর্তে যদি একজন চালকের সাথে কথা বলতে চাই, যিনি কিনা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন, আপনি আসলে কত সময় ধরে অপেক্ষা করছেন এবং কতটা সমস্যায় আপনি পড়ছেন? আমি সকাল 7টা থেকে সমস্যায় আপনি এখন আমি গ্যাস পাই না, অনেকক্ষণ বয়ে রয়েছি, কষ্ট আছে এবং গাড়ি পাইছে না। পাশের সড়কেই দীর্ঘ সারি, অর্থাৎ যে 8 ঘন্টার উপর সময় ধরে এখানে মানুষ অপেক্ষা করছে চালকরা। এই যে দুর্ভোগ, সেই দুর্ভোগকে সানি, আপনাকে ধন্যবাদ। সারা দেশেও চলছে গ্যাসের সংকট, কোথাও এই সমস্যা কম, কোথাও তীব্র। কয়েকদিনের টানা গ্যাস সংকটের কারণে বিরূপ প্রভাব পড়েছে পরিবহন, শিল্প কারখানা, বাসাবাড়িতে। নরসিংদীতে গ্যাসের সংকটে সাময়িকভাবে বন্ধ রাখতে হচ্ছে কয়েকটি ফিলিং স্টেশন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। এতে হতাশ চালক ও যানবাহনের মালিকরা। নরসিংদীর তিতাস গ্যাস কোম্পানির আঞ্চলিক বিপণন কার্যালয়ের ম্যানেজার মাকসুদ রহমান জানান, এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে নরসিংদী সহ আশেপাশের কয়েকটি জেলায় গ্যাসের চাপ উল্লেখযোগ্য হারে কমে গেছে। দ্রুত এলএনজি টার্মিনাল মেরামত করা হলে সংকট নিরসন হবে। তীব্র গ্যাস সংকটে গাজীপুরের শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। চরম ভোগান্তিতে ফিলিং স্টেশনে গ্যাস নিতে যাওয়া গ্রাহক। প্রায় একই চিত্র নারায়ণগঞ্জেও। ফিলিং স্টেশন থেকে শুরু করে বাসাবাড়িতে গ্যাস সংকটে বিপাকে জনসাধারণ। সাভারেও গ্যাসের চাপ কম থাকায় বন্ধ রয়েছে কিছু স্টেশন। বিকল্প পন্থায় চলছে শিল্প কারখানাগুলো। ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দেওয়ার পরও আমরা আসার পরে গ্যাসের প্রেশার 100 থাকে না। গ্যাস নিচে আজকে গ্যাস নিয়ে 50 কিলো চালাতে পারি না, আবার এসে গ্যাসটা লাগে সিরিয়াল দেওয়া। এই অবস্থার মধ্যে আপনার যা জনগণের ভোগান্তি, আমাদের প্রচুর ভোগান্তি হইতেছে। আজকে কয়েকদিন যাবৎ এই গ্যাসের বিরল প্রবলেম দেখা দিচ্ছে। প্লট পাওয়ার পর কেটে গেছে বছরের পর বছর, পরিশোধ করা হয়েছে কষ্টার্জিত টাকাও। অথচ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আবাসিক প্রকল্পগুলোতে এখনও মেলেনি কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা। নানা সংকটে দীর্ঘদিনের পুরনো আবাসনগুলো যেখানে আলো দেখেনি, সেখানে আবারও প্রায় ৬,৭০৬ কোটি টাকার নতুন 3টি আবাসনের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। অভিযোগ উঠেছে, কেবল প্রভাবশালীদের সুবিধা দিতে নেওয়া হচ্ছে এসব মেগা প্রকল্প। সিডিআর খাতায় আবাসন প্রকল্পের সংখ্যা 16টি, বরাদ্দ দেওয়া হয়েছে 6,500-এর বেশি প্লট, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা।
1992 সালে নেয়া মোর্জারটেক এলাকার কর্ণফুলী আবাসিক প্রকল্প 32 বছর পর সম্প্রতি কিছুটা আলুর মুখ দেখলেও অধিকাংশ প্রকল্পের অবস্থায় করুণ। প্লট বিক্রি হয়ে শত শত ভবন উঠলেও তৈরি হয়নি সড়ক, নেই গ্যাস ও পানির সংযোগ। এমন অবস্থা নগরীর কেন্দ্রের আবাসিক এলাকা কল্পলোকে। পরিত্যক্ত অবস্থা জঙ্গল সলিমপুরের, আর বাইজিৎ হাউজিং থমকে আছে শুধু কাগজে কলমেই। নাগরিক সুবিধার অভাবে বছরের পর বছর ঘর তুলতে পারছেন না জমির মালিকরা। নাগরিক সুবিধাগুলো দেওয়া উচিত, রাস্তাঘাট নির্মাণ করে দেওয়া উচিত, তারপর লাইনের গ্যাস ঢোকার ব্যবস্থা করে দেওয়া উচিত, কিন্তু এগুলো না করে সিডিও অন্য একটা পরিকল্পনা আবার নতুন আবাসিক করার একটা চিন্তা ভাবনা করতেছে। যে সকল আবাসিকগুলো হয়েছে সেগুলো পূর্ণাঙ্গ না করে নতুন আবাসিক করার যে পরিকল্পনা, এটি স্রেফ অর্থর একটা ব্যাপার আছে এখানে। পুরনো গ্রাহকদের এই ভোগান্তি ও অনিশ্চয়তার সুরাহা না করেই 2026-27 অর্থ বছরে প্রায় 6,706 কোটি টাকার নতুন 3 মেগা প্রকল্প হাতে নিয়েছে সিডিএ। প্লট করলে আমি এত কাঠা করে কিনবো, এত কাঠা করে বেচবো, আমার এত বেনিফিট হবে, আমার তহবিলে এত জমা হবে। অমুক মন্ত্রীকে প্লট দিতে পারবো, অমুক এমপিকে প্লট দিতে পারবো, অনেক বড় ব্যবসায়ীকে প্লট দিতে পারবো। অন্তত প্রভাবের লেনদেন হতে পারে, অর্থের লেনদেন হতে পারে। এগুলির জন্যই প্রজেক্টগুলি করা হচ্ছে বলে আমার বিশ্বাস। নগর পরিকল্পনাবিদদের এমন অভিযোগের মুখে অবশ্য আবাসন কৌশলে পরিবর্তনের আভাস দিচ্ছে সিডিএ। খালি জায়গা না থাকায় এবার আর প্লট নয়, ফ্ল্যাট বিক্রির বিষয় ভাবছে সংস্থাটি। এবড়োথেবড়ো কোনো প্রকল্প আমরা হাতে নেব না। 3 ভাগে আমরা ভাগ করেছি। উচ্চ আয়ের লোকদের জন্য আমরা এক ধরনের ভবন করি, মধ্য আয়ের লোকদের জন্য তাদেরকেও একটা ঠিকানা করে দেওয়ার জন্য, আর নিম্ন আয়ের লোককে আমরা বেশি প্রাধান্য দেব। তাই চট্টগ্রামবাসীর দাবি, বছরের পর বছর ঝুলে থাকা পুরনো প্রকল্পগুলোতে ন্যূনতম নাগরিক সুবিধা নিশ্চিত করুক সিডিএ। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। স্পেন ও ফ্রান্সে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। আগুন থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে গেছে 3 লাখেরও বেশি মানুষ। এদিকে স্পেনে দাবানলে মৃত্যু হয়েছে 1 জনের। পরিস্থিতি বিবেচনায় দেশটিকে জারি করা হয়েছে জরুরি অবস্থা। লালচে কমলা আগুনের শিখা আর তার সাথে তীব্র বাতাস, ছড়িয়ে পড়েছে শ্বাসরুদ্ধকর তীব্র বিষাক্ত ধোঁয়া। স্পেন, ফ্রান্স, ইতালি থেকে শুরু করে যুক্তরাজ্যের স্কটল্যান্ড পর্যন্ত ইউরোপ জুড়েই এখন চলছে দাবানলের তাণ্ডব। ফ্রান্সের দক্ষিণ পশ্চিম অঞ্চলে তীব্র তাপপ্রবাহ ও বাতাসের ফলে দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। জিরন্দ ও ল্যান্স অঞ্চল থেকে এ পর্যন্ত নিরাপদ স্থানে সরে গেছে লাখো মানুষ। সন্ধ্যায় প্রথম ধোঁয়ার গন্ধ পাই। এ বিষাক্ত ধোঁয়া আমাদের ফুসফুসে আঘাত করছে। এদিকে স্পেনের ভ্যালেন্সিয়ার ম্যানিসিস এলাকায় আগুনের মৃত্যু হয়েছে 1 জনের। দেশটির প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ জানান, চলতি বছরে এখন পর্যন্ত আগুনে পুড়েছে 1,30,000 হেক্টরেরও বেশি বনাঞ্চল। রাজধানী মাদ্রিদ ও আভিলা সহ একাধিক অঞ্চলে ইতিহাসের ভয়াবহতম দাবানল মোকাবিলা করতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। অন্যদিকে যুক্তরাজ্যের স্কটল্যান্ডে টানা 10 দিন ধরে চলছে কেয়ারনগর্মস জাতীয় পার্কের বনাঞ্চল। পরিস্থিতি সামলাতে ক্রোয়েশিয়া, পর্তুগাল, স্লোভাকিয়া ও রোমানিয়া থেকে পাঠানো হয়েছে বিশেষ সামরিক বিমান, ব্ল্যাক হক হেলিকপ্টার ও অগ্নি নির্বাপক দল। ইউরোপীয় কমিশনের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সতর্ক করে বলেছে, এবছর ইউরোপে দাবানলের ক্ষয়ক্ষতি অতীতের সমস্ত রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের দক্ষিণাঞ্চলের একটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। হামলায় 2 শিশুসহ অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। আহত হন অন্তত 14 জন। শনিবার জাপোরিঝিয়া অঞ্চলে মস্কো নিযুক্ত প্রধান প্রশাসনিক কর্মকর্তা ইয়েভজেনি বালিতস্কি এই তথ্য জানিয়েছেন। আজব সাগর তীরবর্তী কিরিলিভকা গ্রামের বেশ কয়েকটি পর্যটন শিবির লক্ষ্য করে ওই হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে। 2022 সালে ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরুর প্রথম দিকেই কিরিলিভকা গ্রামটি রুশ বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়। সম্প্রতি মস্কো, কিয়েভ দুপক্ষই হামলা জোরদার করায় বেসামরিক নাগরিকদের হতাহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে ইউক্রেনের সীমান্ত থেকে 2000 কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত রাশিয়ার পশ্চিম সাইবেরিয়ার তিউমেন তেল শোধনাগারে ড্রোন ছুড়েছে ইউক্রেন। এর আগে কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজে মস্কোর হামলায় 1 ভারতীয় নাগরিক নিহত হন। এই ঘটনায় ব্যাখ্যা চাইতে নয়াদিল্লিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্লাদিমির লাদানভকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পরিবারসহ বঙ্গভবন ছেড়েছেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। উঠছেন গুলশানের নিজ বাসভবনে। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ,
পরিবার সহ বঙ্গভবন ছেড়েছেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, উঠছেন গুলশানের নিজ বাসভবনে। এ নিয়ে আপনার কাছে কি খবর আছে জানাবেন। শ্রাবন্তী, যেমনটি বলছিলেন, আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি সাবেক রাষ্ট্রপতির যে বাসভবনটিতে সে উঠবেন গুলশানের 123 নম্বর রোডের গ্রিন ভিলা নামে যেই বহুতল ভবনটি, এই ভবনের ঠিক সামনেই, মূলত এই ভবনেই তিনি এসে উঠবেন এবং তার আশাকে কেন্দ্র করে যেই গুলশানের 123 নম্বরের যে সড়কটি, সেই সড়ক পুরোটি কিন্তু আইন শৃঙ্খলার বেশ কয়েকটি স্তরের নিরাপত্তার যে বেষ্টনী সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনি যেমনটি বলছিলেন, কিছু সময় আগে তিনি কিন্তু বঙ্গভবন থেকে তার যে গাড়িবহর, সেই গাড়িবহর বের হয়েছেন এবং সেই গাড়িবহর কিন্তু এই গুলশান 1-এর 123 নম্বর এই সড়কে আসবেন। এবং আমার সহকর্মীকে একটু বলবো যে এই ভবনটিতে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন উঠবেন, সেই ভবনটি দেখানোর জন্য। ঠিক এই ভবন, অর্থাৎ এই ভবনের নাম কিন্তু গ্রিন ভিলা। এই গ্রিন ভিলাতে এসেই কিন্তু তিনি উঠবেন এবং এই সাবেক রাষ্ট্রপতির আশাকে কেন্দ্র করে পুরো যে এরিয়াটি রয়েছে গুলশানে, সেই এরিয়াতেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান, র্যাব, পুলিশ, বিজেপি এবং সেনাবাহিনীর গাড়িও কিন্তু আমরা এখানে দেখেছি এবং সাদা পোশাকে বা গোয়েন্দা সংস্থার যে লোক, তারাও কিন্তু এখানে মোতায়েন রয়েছে, যেহেতু সাবেক রাষ্ট্রপতি কিছু সময়ের মধ্যে এখানে এসে উপস্থিত হবেন এবং এই বাসাটিতে উঠবেন। সব কিছু মিলিয়ে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেই সব কিছু তদারকির দায়িত্বে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান সেটিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শ্রাবন্তী, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি এখানে উপস্থিত হওয়ার পরে যদি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোনো কথা বলে, পরবর্তী আপডেট আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানাতে পারবো। এই মুহূর্তে এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ আপনাকে। খেলার খবর, ব্যালন ডিওরের শীর্ষ তালিকায় আবারও জায়গা করে নিয়েছেন মেসি। প্রকাশিত হয়েছে 2026-এর ফ্রেঞ্চ ফুটবলের জনপ্রিয় পুরস্কার ব্যালন ডিওরের সর্বশেষ পাওয়ার র্যাঙ্কিং। যে তালিকায় সেরা 5-এই আছেন লিওনেল মেসি, আছে ইয়ামাল, এমবাপ্পে, হ্যারি কেইনের নামও। তবে সর্বশেষ এই পাওয়ার র্যাঙ্কিংয়ে জায়গা হয়নি পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি'অর 2026-এর সর্বশেষ পাওয়ার র্যাঙ্কিং প্রকাশ করেছে জনপ্রিয় ফুটবল ওয়েবসাইট goal.com। 2026 বিশ্বকাপের রোমাঞ্চকর সমাপ্তির পর তালিকায় এসেছে বড় পরিবর্তন। দলকে ফাইনালে তুলে তালিকার সেরা 5-এ জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি। সেরা 5-এর 5 নম্বরে আছেন এমবাপ্পে। আসরে মোট 58 গোল ও 14 অ্যাসিস্ট আছে এই ফ্রেঞ্চ ফরওয়ার্ডের। বিশ্বকাপের 10 গোল যে পরিসংখ্যানে হয়েছে চেরি অন টপ। তবে 2025-26 মৌসুমে দলীয় ট্রফির দেখা পাননি রিয়াল তারকা। তাই দৌড়ে থাকলেও ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি'অরের জন্য অপেক্ষাটা আরও বাড়তে পারে এই গতিদানবের। মৌসুমে 26 গোল ও 41 অ্যাসিস্ট নিয়ে পাওয়ার র্যাঙ্কিংয়ের 4 জায়গা পেয়েছেন মাইকেল অলিসে। বিশ্বকাপে কোনো গোল না পেলেও এক আসরে অ্যাসিস্টের রেকর্ড ভেঙেছেন 60টি গোল করিয়ে। তবে অলিসেকে এগিয়ে রাখছে বায়ার্নের হয়ে ট্রেবল জয়। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে তালিকার 3 নম্বরে আছেন লিওনেল মেসি। ইতিহাসের সর্বোচ্চ 8টি ব্যালন ডি'অর নিয়ে চোখ রাঙাচ্ছেন ক্যারিয়ারের নবম সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কারের দিকে। 44 গোল ও 30 অ্যাসিস্টের পাশাপাশি মায়ামিকে জিতিয়েছেন প্রথম MLS কাপ। দলকে একা হাতে বিশ্বকাপের ফাইনালে তুলে উঠে এসেছেন তালিকার 3 নম্বরে। তালিকার 2-এ আছেন বিশ্বকাপ জয়ী লামিন ইয়ামাল। বিশ্বকাপের পাশাপাশি জিতেছেন লা লিগা ও সুপার কোপা। 26 গোল ও 21 অ্যাসিস্টের পাশাপাশি বিশ্বজয়ের ট্রফি এবারের ব্যালন ডি'অরের অন্যতম দাবিদার করে তুলেছে এই স্প্যানিশ সেন্সেশনকে। মৌসুমের সর্বাধিক 73 গোল নিয়ে তালিকার শীর্ষে আছেন হ্যারি কেইন। অলিসের মতোই বায়ার্নের হয়ে জিতেছেন ট্রেবল। বিশ্বকাপে করেছেন 6 গোল। সব মিলিয়ে স্বপ্নের মতো মৌসুম কাটিয়েছেন কেইন। তবে তার ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি'অরের পথে বাধা হতে পারে ইয়ামালের বিশ্বকাপ ট্রফি। goal.com-এর সেরা 20 খেলোয়াড়ের এই পাওয়ার র্যাঙ্কিংয়ে নেই সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম। সাউদি লিগে জ্বলে উঠলেও হতাশাজনক বিশ্বকাপের পর এ তালিকায় দখল নিতে ব্যর্থ হয়েছেন CR7। অক্টোবরের 26 তারিখে ঘোষণা করা হবে 2025-26 মৌসুমের ব্যালন ডি'অর জয়ীর নাম। নাইম হামিদ, ডিবিসি নিউজ। মাঠের খেলায় সমালোচকদের জবাব দিলেন নেইমার। বিশ্বকাপের পর সান্তোসের হয়ে প্রথম মাঠে নেমেই করেছেন জোড়া গোল, হার থেকে বাঁচিয়েছেন দলকে। এর আগে বিশ্বকাপ চলাকালীন নেইমারের পোকার খেলা নিয়ে হয় সমালোচনা। গোল শেষে পোকার খেলার ভঙ্গিতে উদযাপন করে তারই কঠোর জবাব দিলেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। সমালোচনার জবাব কথায় নয়, মাঠেই দিলেন নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান সিরি আ লিগের ম্যাচে চাপেকোয়েন্সের বিপক্ষে জোড়া গোল করে সান্তোসকে হার থেকে বাঁচানোর পাশাপাশি গোল উদযাপনে পোকার খেলার ভঙ্গি করে সমালোচকদের মোক্ষম জবাব দিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। সম্প্রতি পোকার টুর্নামেন্টে অংশ নেয়া নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল তারই প্রতীকী জবাব ছিল তার এই উদযাপন।
ম্যাচের ৩৫ মিনিটে গোল করে সান্তোসকে এগিয়ে দেন নেইমার। গোলের পর উদযাপনে নেইমার এমন ভঙ্গি করেন যেন তিনি পোকার বিলিয়ে খেলছেন। টেলিভিশন সম্প্রচারে দেখা যায় তাস বিলানোর ভঙ্গি করার সময় তিনি বিদ্রুপাত্মক ভঙ্গিতে চুপা বলেছিলেন। পোকার নিয়ে সাম্প্রতিক সমালোচনার পর এই উদযাপনকে ফুটবল বোদ্ধাদের অনেকেই সমালোচকদের উদ্দেশ্যে নেইমারের সরাসরি বার্তা হিসেবে দেখছেন। গত সপ্তাহে সাও পাওলোতে 2 দিনব্যাপী একটি পোকার চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার মুখে পড়েন নেইমার। ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের কোপা সুদামেরিকানার ম্যাচে তিনি না খেলে পোকার টুর্নামেন্টে যোগ দেওয়ায় অনেকে তার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ওই সময় সমালোচনার কড়া জবাব দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন নেইমার। তবে দলের হয়ে জোড়া গোল করে আজ যেন আবারও সমালোচকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন কেন তিনি বিশ্বসেরা। নাইম হামিদ, ডিবিসি নিউজ। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।